সকালে নিখিলেশ কোথাও একটা বেরিয়েছিল। কী ব্যাপারে বেরিয়েছিল সেটা আমি পুরোপুরি না জানলেও মোটামুটি জানতাম দাসবাবুর সাথে বেরিয়েছে। আর বৌঠানের সাথে কথা বলে জানতে পেরেছিলাম কোনো একটা চুরির ব্যাপারে নিখিলেশ বেশ কয়েকদিন ধরে বাইরে বের হচ্ছে। আমি নিখিলেশের এর আগের কেসের ব্যাপারে লিখে রাখা কাজটা এর মধ্যেই সেরে ফেলেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেল নতুন কোনো বই বাজারে আসেনি, কারণ সেদিকটা দেখা দরকার। তাছাড়া নিজের বইয়ের দোকান খোলার যে কাজটা চলছে সেটা নিয়ে একটু ব্যস্ত রয়েছি। তবে আজ আর কোনো কাজ ছিল না, তাই সকালে বাড়ির সামনে উঠোনের মধ্যে বাগানের কাজটায় দাঁড়িয়েছিলাম। রামু বাগানের এক পাশের মাটি খুঁড়ে নতুন গাছের চারা লাগানোর ব্যবস্থা করে রেখেছে। নিখিলেশের সাথে কথা বলে জেনেছি দিন দুয়েকের মধ্যে নতুন কিছু ফুলের বীজ আর চারা চলে আসবে। তারপর বৌঠান নতুন করে আবার ফুলের বাগান তৈরি করবে। আমি সেটাই তদারকি করতে গিয়েছিলাম। এটা কি নিখিলেশ বাবুর বাড়ি, মানে স্বনামধন্য গোয়েন্দা নিখিলেশ? বাড়ির উঠোনের বাগানে যেখানে বৌঠান বেশ কয়েকটা নতুন ফুলের চারা লাগিয়েছিল সেখানেই দাঁড়িয়েছিলাম। কয়েকদিন আগে এই লাগানো চারাগুলোতে ছোট ছোট ফুলের কুঁড়ি এসেছে। সে সবই দেখে চলেছিলাম, এমন সময় একটা কথা শুনে বাইরের দরজার দিকে তাকাতে দেখতে পেলাম এক ভদ্রলোক হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। তিনি ভেবেছিলেন আমি হয়তো কথাটা শুনতেই পাইনি, তাই আরও একবার বললেন, এটা কি নিখিলেশ বাবুর বাড়ি? আর আপনি কি পার্থবাবু? ভদ্রলোক তখনও হাত জোড় করে আছেন, তাই আমিও প্রতি নমস্কার করে বললাম, নমস্কার, হ্যাঁ এটাই নিখিলেশবাবুর বাড়ি। কিন্তু নিখিলেশ তো এখন বাড়িতে নেই, আপনার কি প্রয়োজন বলুন? বাড়িতে নেই? কিন্তু আমি যে একটা সমস্যায় পড়ে নিখিলেশ বাবুর কাছে এসেছি, তার সাথে দেখা না করলেই যে নয়। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে তাকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম। তার পরনে একটা ধুতি, গায়ে একটা সাধারণ পাঞ্জাবি, বোধহয় তার উপর দিয়ে পাতলা চাদর জড়ানো, চোখে চশমা, গলার কাছে একটা রূপোর চেন ঝুলছে। চেহারা ফর্সার দিকে আর মোটামুটি মোটার দিকে, দাড়ি সুন্দর করে কামানো, তবে ভদ্রলোকের চোখে মুখে যেন একটা চিন্তার ছাপ। তবে নিখিলেশ বাড়িতে নেই এই কথাটা শুনে যেন তিনি আরও চিন্তিত হয়ে পড়েছেন। তাই আমি বললাম, নিখিলেশ এই এসে পড়ল বলে আপনি আপনি চাইলে আমাদের বাড়ির ভেতরে এসে অপেক্ষা করতে পারেন, কিংবা তেমন হলে পরেও আসতে পারেন। আমি না হয় খানিকক্ষণ পরেই আসছি, বুঝলেন পার্থবাবু। নিখিলেশবাবু এলে বলবেন আমার কথা, কেমন? আসলে বড্ড বিপদে পড়ে আমি এখানে এসছি। আমার প্রাণের ভয় রয়েছে পার্থবাবু। আপনি হয়তো ভাবছেন আপনাকে আমি কি করে চিনলাম। আপনার লেখা প্রায় অনেকগুলো বই আমি পড়েছি, আর সেটা পড়েই নিখিলেশবাবুর ব্যাপারে জানতে পেরেছি। বেশ, তো আপনি চিন্তা করবেন না, আপনি বরং ঘন্টাখানেক পরে আবার আসুন। আর যদি আপনার মনে হয় এখানেই অপেক্ষা করবেন, তাহলে এখানে কিন্তু অপেক্ষা করতে পারেন। অনেক ধন্যবাদ পার্থবাবু। আমার আসলে এখানে আরও একটা কাজ রয়েছে, সেই কাজটাই আমি না হয় ততক্ষণে সেরে আসি, তারপর নিখিলেশবাবুর সাথে দেখা হয়েই যাবে। কি মনে হতে হঠাৎ একটা প্রশ্ন করে বসলাম। আচ্ছা, আপনার প্রাণের ভয় রয়েছে সেটা কি করে বুঝলেন? আপনার উপরে কি কেউ আক্রমণ করেছে, কিংবা কোনো হুমকি চিঠি বা টেলিফোন পেয়েছেন? সব বলবো, নিখিলেশবাবু আসুক, একেবারেই না হয় বলবো। আসলে একজনের সাথে আমার এখানে দেখা করারও কথা আছে, তার সাথেই বরং একবার দেখা করে আসি। আপনি কিছু মনে করবেন না পার্থবাবু, আমি নিখিলেশবাবুর সামনে সব কিছু বলতে চাই। তার কথায় মনে করার মতন কিছুই ছিল না, কারণ তার মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি ভীষণ চিন্তিত হয়ে রয়েছেন। আর চিন্তিত মানুষ যে সব কিছু গুছিয়ে বলে উঠতে পারে না, সে কথা নিখিলেশ আমায় অনেকবার বলেছে। নিখিলেশ মাঝে মাঝেই বলে, যে মানুষ দেখবে অতীব শান্ত, কোনো কথাতেই অতিরিক্ত কথা তিনি বলেন না, কিংবা প্রয়োজন ছাড়া একটা কাজও করে না, সেই মানুষের চেয়ে যত সাবধানে থাকা যায় ততই ভালো। আবার দেখবে যে যে মানুষ সবসময় কিছু না কিছু করেই চলেছে, কিংবা সবসময় তার মধ্যে কিছু একটা চাঞ্চল্য ভাব চলছে,
তাহলে বুঝবে সেই মানুষ কিন্তু অতি সাধারণ। মানুষের চিন্তা ভাবনা, রাগ আর ভয় মানুষকে একটু অগোছালো করে দেয়। সেটা তুমি তার সাথে কথা বললে কিংবা তার সামনে দাঁড়ালেই বুঝতে পারবে। নিখিলেশের এই কথাটা আমি মেনে চলতাম, এমনকি এর প্রমাণ আগে অনেকবার পেয়েছি। আর এই ভদ্রলোকের দেখা পেয়ে তো সেই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারলাম। ভদ্রলোক আর কিছুই বলেন না, বাড়ি থেকে বেরিয়ে বড় দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু এদিক ওদিক দেখে নিলেন। তারপর রাস্তায় এক পা করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আমি ভাবলাম নিখিলেশ যদি এখন বাড়িতে থাকতো তাহলে একটা নতুন কেস হাতে পাওয়া যেত। আমিও কি মনে হতে বড় দরজার দিকে কয়েক পা এগিয়ে গেছি, হঠাৎ মনে হলো আরেকজন লোক রাস্তার অন্য পাশ থেকে সেদিকেই চলে গেল, যেদিকে একটু আগে সেই ভদ্রলোক গেলেন। ব্যাপারটা হয়তো অতি স্বাভাবিক, কিন্তু আমার কেমন যেন মনে হলো। আমি তাই আরেকটু এগিয়ে বাড়ির বাইরে রাস্তায় নেমে দেখার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে দুজনেই বেশ খানিকটা দূরে চলে গেছে। রাস্তার এদিকটায় সামান্য ভিড় রয়েছে, তাই তাদের আর আলাদা করে খুঁজে পাওয়া যায় না। আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যর্থ হয়ে বাড়িতে ঢুকে পড়লাম। ফুল গাছের চারাগুলো দেখতে দেখতে একসময় গোটা ব্যাপারটাই মন থেকে বেরিয়ে গেল। নিখিলেশ বেরিয়েছিল দাসবাবুর টেলিফোন পেয়ে। একটা চুরির ব্যাপারে দাসবাবু নিখিলেশকে যেতে বলেছিলেন। আমি ভেবেছিলাম হয়তো নিখিলেশের ফিরতে বেশ খানিকটা দেরি হবে, কিন্তু দুপুরের মধ্যেই নিখিলেশ ফিরল। তারপর স্নান সেরে খাওয়ার টেবিলে বসে নিখিলেশ ওই চুরির ব্যাপারে দু একটা কথাবার্তা বলতে লাগলো। ঠিক তখনই যেন হঠাৎ করে আমার সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। তাই বললাম, আরে নিখিলেশ, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম। আজ সকালে তুমি যখন বাড়িতে ছিলে না, এক ভদ্রলোক এসেছিলেন। ভদ্রলোক তোমাকে খুঁজছিলেন, কিন্তু তোমাকে না পেয়ে চলে গেলেন। ভদ্রলোকের বোধহয় প্রাণের ভয় আছে বলছিলেন। পার্থ, বড্ড ভুল করলে। ভদ্রলোকের যখন প্রাণের ভয় আছে তাহলে ভদ্রলোককে বাড়িতে বসিয়ে রাখলে না কেন? শুধু শুধু এইভাবে ছেড়ে দিলে? আরে আমি তাকে তো বলেছিলাম, কিন্তু তিনি নিজেই থাকতে রাজি হলেন না। আবার ঠিক সময় মতন চলে আসবেন বললেন, কিন্তু কই, তারপরে তো আর এলেনও না। এই শহরের লোক বলে কি মনে হচ্ছিল? তা ঠিক বলতে পারবো না, তবে মনে হচ্ছিল এদিকের লোক নয়, অন্য কোথাও থেকে এসেছে। বোধহয় কারোর কাছে জিজ্ঞাসা করে এখানে এসে পড়েছেন, কারণ আমায় জিজ্ঞাসা করছিলেন তোমার কথা। আর মনে হয় ভদ্রলোক তোমায় এর আগে দেখেছেন, তাই আমায় চিনতে পারলেন। আচ্ছা, সেসব না হয় বাদ দাও। আর ভদ্রলোক আবার এলে তখন না হয় ওটা নিয়ে ভাবা যাবে। এই চুরির ব্যাপারটা মনে হয় আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে। অতি সামান্য একটা কেস, তবে মনে হয়েছিল কেসটার মধ্যে অনেক কিছুই আছে। তবে শেষে দেখা গেল বাড়ির কাজের লোকটি চুরি করে বসে রয়েছে, আরও চোরাই মালও বাইরে কোথাও নিয়েও যেতে পারেনি। নিখিলেশের কথার উত্তরে আমি কিছুই বললাম না, কারণ ততক্ষণে সেই ভদ্রলোকটার পেছনে যাওয়ার একটা লোকের কথা আমার মনে পড়েছে। ব্যাপারটার মধ্যে কোনো কিছুই নেই, তবুও কেমন যেন কথাটা মনে হতে লাগলো যে নিখিলেশ বোধহয় কিছু একটা লক্ষ্য করেছিল। তাই বলল, কি ব্যাপার বলো তো পার্থ? কেস হাতে আসার আগেই তুমি ভাবতে শুরু করে দিয়েছ। কিছু কি দেখতে পেয়েছিলে? নিখিলেশের কথায় আমি তাকে সমস্ত কিছুই খুলে বললাম। শুনতে শুনতে নিখিলেশ একটু চিন্তিত হয়ে পড়লেও অবশেষে বলল, দেখো পার্থ, তোমার ধারণার সঠিক কোনো ভিত্তি অবশ্যই নেই, কিন্তু ভদ্রলোক এই শহরের নয়, না হলে এই শহরে তার পিছুই বা কে নেবে? আর তিনি যখন আমাদের কাজ পর্যন্ত আসেনি তখন সে ব্যাপারে অকারণে ভেবে কোনো লাভও নেই। তুমি তাকে তো আর খুঁজে বার করতেও পারবে না। মনে মনে ভাবলাম নিখিলেশ ঠিকই বলেছে, কিন্তু ব্যাপারটা মনের মধ্যেই রয়ে গেল। ভদ্রলোক কিন্তু সেদিন আর এলেনই না, এমনকি পরের দিনও এলেন না। পরের দিন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো বটে, তবে ব্যাপারটা যে এভাবে হবে সেটা আমি অনুমান করতে পারিনি। দাসবাবুর টেলিফোন পেয়ে জানা গেল শহরের বুকে একটা খুন হয়েছে, তবে যে ব্যক্তি খুন হয়েছেন তার ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। আমি আর নিখিলেশ দাসবাবুর কথা মতো খুনের জায়গায় গিয়ে পৌঁছলাম।
দেখলাম সেখানে বেশ কয়েকজন লোকের ভিড় রয়েছে। একজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে ভিড় সামলাচ্ছেন। লাশের মুখটা উপুড় করা ছিল। একপাশে ফাঁকা জমি রয়েছে, সেই জমির উপরে লাশটা পড়ে রয়েছে, তাই তার মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে লোকটার পরনের ধুতি, গায়ের চাদর, এসব দেখে আমার কেমন যেন চেনা চেনা মনে হলো। আমাদের দেখে দাসবাবু এগিয়ে এসে বললেন, বোধহয় কাল রাতে হয়েছে ব্যাপারটা, আর সকালে একজন জানতে পেরে পুলিশে খবর দিয়েছে, আর তারপরেই আমরা ঘটনাস্থলে এসে পড়ি। তবে দেখে মনে হচ্ছে এই দিককার লোক নয়। আমি আর নিখিলেশ দাসবাবুর সাথে কথা বলতে বলতে খানিকটা এগিয়ে গেলাম। একজন কনস্টেবল এগিয়ে গিয়ে মৃতদেহটার মাথাটা ধরে গোটা শরীরটা উল্টো দিকে ঘুরিয়ে দিতেই আমি চমকে উঠলাম। আর হঠাৎ করে চমকে যাওয়ার জন্যই আমার মুখ থেকে কথাটা বেরিয়ে এলো, সে কি সর্বনাশ! এই ভদ্রলোকই তো দুদিন আগে তোমাকে খুঁজতে গিয়েছিলেন নিখিলেশ। আমার কথা শুনে বোধ হয় নিখিলেশ একবার আমার দিকে তাকালো, তারপর মৃতদেহটার দিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, দেখে মনে হচ্ছে গলায় দড়ি জাতীয় কিছু একটা দিয়ে ফাঁস লাগিয়ে খুনটা করা হয়েছে। আচ্ছা পার্থ, তুমি কি নিশ্চিত যে এই লোকটাই আমাদের বাড়িতে গিয়েছিল? আমি নিশ্চিত নিখিলেশ। ওই যে ভদ্রলোকের চশমাটা বোধ হয় ওই খানিকটা দূরে পড়ে আছে, আর গায়ের চাদরটাও তো সেই একই রকম, একই চাদর। আমি হলপ করে বলতে পারি এই লোকটাই সেই লোকটা। তার মানে লোকটা মিথ্যে কথা বলেনি, জানো, তার প্রাণের ভয় সত্যিই ছিল। লোকটা যদি তোমার কথা শুনে বাড়িতে থেকে যেত তাহলে হয়তো এমন কিছু একটা ঘটনা ঘটতো না। আর যা হবার তা তো হয়েই গেছে, এখন আমাদেরকেই সবটা দেখতে হবে। লোকটার ব্যাপারে একটু খবর নেওয়ার চেষ্টা করো। আমার মনে হয় এই শহরে লোকটার পরিচিত কেউ না কেউ নিশ্চয়ই আছে। আমি অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা তুমি কি করে বলছো যে তার পরিচিত কেউ একজন এখানে আছে? নিখিলেশ মাটিতে উবু হয়ে বসে মৃতদেহটা পর্যবেক্ষণ করে চলেছিল। সেভাবেই বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ পার্থ, লোকটা তোমাকে ঠিক কি কি কথা বলেছিল। লোকটা বলেছিল এখানে একটা কাজ রয়েছে আর সেটা করেই সে আমার সাথে দেখা করবে। আমার মনে হয় সে কারোর সাথে দেখা করতেই এসেছিল। নিখিলেশ কথাটা বলায় আমারও সেটা মনে পড়ে গেল। তবে সেটাই যদি হয় তাহলে দুদিন পরে লোকটার মৃতদেহ এখানে পাওয়া গেল কেন? আর লোকটার চেনা যদি কেউ এখানে থেকেই থাকে তাহলে তাকেই বা আমরা এখন খুঁজে বার করব কি করে? মনের মধ্যে এসব ভেসে চলেছে এমন সময় নিখিলেশ বলল, এই লোকটার পকেটে ওটা কি একটু বার করুন তো। দাসবাবু এগিয়ে গিয়ে লোকটার পকেট থেকে একটা কাগজ বের করল। সেই কাগজে একটা ঠিকানা লেখা ছিল, আর কিছুই নেই, আর তার সাথে একটা নাম লেখা। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার পকেটের কাগজে আমাদের বাড়ির ঠিকানাই লেখা রয়েছে, আর তার সাথে লেখা রয়েছে নিখিলেশের নাম। কাগজটা মুখের কাছে নিয়ে দাসবাবু বললেন, এইটাতে তো আপনার নাম ঠিকানা লেখা রয়েছে নিখিলেশবাবু। লোকটা দুদিন আগে আমার বাড়িতে গিয়েছিল। আমার মনে হয় তিনি কারোর কাছ থেকে আমার ঠিকানাটা জোগাড়ও করেছিলেন। এখন সমস্যা হলো লোকটার পরিচিত কাউকে খুঁজে বার করা। মৃতদেহ তাও পোস্টমর্টমে পাঠিয়েছি। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে গলায় দড়ির দাগ রয়েছে, তবুও পোস্টমর্টম তো করা দরকার। অবশ্যই দরকার। আপনি এটা পোস্টমর্টমে পাঠিয়ে দিন। পোস্টমর্টমের রিপোর্ট এলেই একবার আমাকে জানাবেন, কেমন? আমি ততক্ষণে লোকটার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। আশেপাশের কেউ কি কিছু বলতে পারছে? তেমন কিছুই কেউই বলতে পারছে না নিখিলেশবাবু। আমরা হতাশ হয়ে সেখান থেকে ফিরে এলাম। বাড়িতে এসে নিজের ঘরে বসে রয়েছি। বারবার মনে হচ্ছিল লোকটাকে যদি সেদিন একবার বাড়িতেই থাকার জন্য আরেকটু জোর করতাম তাহলে হয়তো এমন কিছু ঘটতো না। কিন্তু তাকে তো আর সারাদিন আমাদের বাড়িতেই রেখে দেওয়া সম্ভব ছিল না। একটা সময় তো তাকে বেরোতেই হতো। এমন ভেবে চলেছি, ঠিক সেই সময় লোকটার পেছনে সেদিন দেখতে পাওয়া আর একটা লোকের কথা মনে পড়ল। সেই লোকটার মুখটা আমি ভালো করে মনে করবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাকে আমি একপাশ থেকে দেখেছিলাম, তাই তার মুখটা ভালোভাবে মনে পড়ল না। নিখিলেশ কিন্তু কেসটা নিয়ে কি যেন একটা করছিল।
সে তার ঘরের মধ্যেই বসে রয়েছে, মাঝে মাঝে টেলিফোনে কারোর সাথে কথা বলছে। গোটা ব্যাপারটা এভাবেই 2 দিন কেটে গেল। কেসটা নিয়ে কিন্তু নিখিলেশ বেশ চেষ্টা করে চলেছিল, সেটা আমি বুঝতেই পারছিলাম। মাঝে মাঝে এখানে ওখানে বেরিয়ে পড়ছিল, কিন্তু তার মধ্যে একদিন দুপুরে নিখিলেশ আমায় তার নিজের ঘরে ডাকল, আমাকে বসতে বলল। পার্থ, লোকটার ব্যাপারে এখনো তেমন কিছুই জানা যায়নি। তবে সেদিন রাতের দিকে যে এলাকায় লোকটার মৃতদেহ পাওয়া গেছে তার কাছাকাছি একটা পানের দোকানের কাছে লোকটা গিয়েছিল, পানও কিনেছিল। ওই লোকটাই বলেছে যে লোকটি পানের দোকানদারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছে। তার কাছ থেকে লোকটা জানতে পেরেছিল যে তার বাড়ি নাকি নসিবপুরে। সেখান থেকে ওই ভদ্রলোক কলকাতায় এসেছিলেন কয়েকদিনের জন্য, আর তিনি এটাও বলেছেন যে তিনি আমার সাথেই দেখা করতে এসেছেন। কিন্তু তার মধ্যে যে কে তাকে ফোন করলো সেটাই না ঠিক বোঝা যাচ্ছে না। আর ফোন করার পেছনে খুনির মোটিভটাই বা কি? দেখো নিখিলেশ, ভদ্রলোক যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিলেন তিনি বলেছিলেন যে তার প্রাণের ভয় রয়েছে। তাহলে সেই ব্যাপারে যদি কোনো কিছু জানা যায় তবেই তো আমাদের কেসটা সহজ হয়ে যাবে। আর ওনার বাড়ির ব্যাপারে খোঁজ নিয়ে সেখান থেকে বোধহয় তদন্তটা শুরু করা ভালো হবে। সে ব্যাপারটা আমি ভেবে রেখেছি, কিন্তু গোটা নসিবপুরে একা তাকে খুঁজে বার করা তো আর খুব একটা সহজ নয়। তবে তার ঠিকানাটা জানতে পারলে কাজটা সহজ হবে, আর তার জন্য কলকাতায় তার চেনা লোকটাকে খুঁজে বার করতে হবে। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না যে লোকটা মারা গেল অথচ তার পরিচিত সেই লোকটা এই ব্যাপারে কোনো উত্তরই প্রকাশ করছে নাই বা কেন? নিখিলেশ যেন নিজের মনেই বলল, লোকটা এত দূরে এসেছে অথচ তার সাথে কোনো ব্যাগপত্র কিছুই নেই, এমনটাই বা কি করে হয়? তার সাথে অন্তত ছোটোখাটো কোনো একটা ব্যাগপত্র থাকার কথাই। সেই ব্যাগটা বোধহয় তার বাড়িতেই আছে যার কাছে সে উঠেছিল, কিন্তু ধরো মৃত্যুর খবরটা হয়তো তার কান পর্যন্ত এখনো পৌঁছয়নি, এমনটা তো হতেই পারে। হতে পারে পার্থ, সবই হতে পারে, কিন্তু তবুও কোথাও যেন একটা কোনো গন্ডগোল রয়েই গেছে, আর সেটাই আমরা ধরতে পারছি না। পরদিনই কিছু একটা নতুন তথ্য জানা গেল শহরের বুকে একজন হঠাৎ করেই উধাও হয়ে গেছে। তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা ব্যাপার হঠাৎ করে কি করে হলো সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। পুলিশের কাছ থেকে এই তথ্যটা জানা গেলেও পুলিশ ব্যাপারটা নিয়ে খোঁজ খবর করে চলেছিল। তবে ভদ্রলোকের বাড়ির ঠিকানাটা সেই অঞ্চলের যে অঞ্চলে এই প্রথম ভদ্রলোকটির মৃতদেহটা খুঁজে পাওয়া গেছে। ওই লোকটার সাথে এই ভদ্রলোকের কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। বোধহয় ওই ভদ্রলোকের হারিয়ে যাওয়ার সাথে এই ভদ্রলোকের মৃত্যুটাও জড়িত। তবে একটা মাত্র রাস্তা আমাদের হাতে ছিল, যদি ওই লোকটাকে খুঁজে বার করা যেত। এখন সেটাও সম্ভব নয়। নিখিলেশ যেন আরো গভীরভাবে কেসটা নিয়ে ভাবতে শুরু করল। এর মধ্যে একদিন দাসবাবু আমাদের বাড়িতে এলেন। চায়ের কাপ হাতে চুমুক দিতে দিতে বললেন, যে লোকটি হারিয়ে গেছে তার নাম হরিহর সেন। সে চটকলে কাজ করত। বেশ কয়েক বছর আগে গ্রাম থেকে শহরে এসেছিল। তারপর এখানে এসে এখন বেশ গুছিয়ে বসেছে। সে একাই থাকে। একটা ভাড়া বাড়িতে সম্প্রতি বেশ কয়েকদিন আগে তার কাছে এক ভদ্রলোক এসেছিলেন থাকার জন্য। এইটা তার আশেপাশের লোকজনদের কাছ থেকে জানা গেছে। আমার মনে হয় নিখিলেশবাবু, যে লোকটি মারা গেছে ওই লোকই সেই লোক যে তার কাছে এসেছিল। সেটা না হয় বোঝা যাচ্ছে, কিন্তু ওই লোকটা হঠাৎ উধাও হয়ে গেলই বা কেন? এমন নয় তো যে এই প্রথম ভদ্রলোক, অর্থাৎ যিনি আমাদের বাড়িতে এসেছিলেন, তার মৃত্যুর সাথে ওই লোকটির কোনো যোগ রয়েছে। ওই লোকটি কিন্তু এই বাড়িতেই থাকতে এসেছিল, তাই সে যে শহরে রয়েছে সেই ব্যাপারটা সে ছাড়া অন্য কেউই কিন্তু আর জানতো না। কিন্তু নিখিলেশবাবু, সে এমনটা কেন করবে? আর এই সব কিছুর পেছনে তো একটা কারণ থাকবে। কারণ আছে দাস। সেই কারণের জন্যই ভদ্রলোক নসিবপুর থেকে ছুটে এসেছিল আমার কাছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে তার দেখা হয়নি। আর কোনো একটা কথা তো তিনি আমায় বলতে চেয়েছিলেন, সেটা তো সত্যি।
এখন সমস্যা হলো সেই কথাটা আসলে কি? আমি চুপ করে নিখিলেশের কথা শুনছিলাম। এবার বলে উঠলাম, আচ্ছা, কোনো হুমকির ব্যাপার নয় তো? মানে প্রাণে মারার কথা কিন্তু ভদ্রলোক বলেছিলেন, আর সেটাই হয়েছে। না পার্থ, ব্যাপারটা সহজ বলে মনে হচ্ছে না। একটা কথা ভাবো, ওই ভদ্রলোকের মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে গেলে আমাদের প্রথমেই যাকে প্রয়োজন ছিল তাকেই তো পাওয়া যাচ্ছে না। আর তাকে পাওয়া না গেলে তদন্তটা সোজা পথে চালানো মোটেই সম্ভব নয়। কেউ যেন বুঝতে পারছে যে আমরা আসলে ঠিক কি করতে চাইছি। তাহলে এবার কি করবেন নিখিলেশবাবু? আপনি হরিহরের ব্যাপারে একটু খোঁজ করতে থাকুন। আমি বরং নসিবপুর এই ভদ্রলোকের ব্যাপারে কয়েকটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। যে কোনো একটা দিক থেকে নতুন কিছু খুঁজে পেলেই তদন্তটা চালানো সহজ হবে দাসবাবু। আর ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। এরপর সপ্তাহখানেক কেটে গেল। তদন্তের ব্যাপার কতদূর এগোলো, নিখিলেশ আর পুলিশ কি কি জানতে পারল, কোনো কিছুই আমি জানতে পারছিলাম না। কারণ নিখিলেশ আমায় কিছুতেই বলছিল না। মাঝে মাঝে কোথাও বেরিয়ে পড়তো, বেশ দেরি করে ফিরতো। তবে কেসটা যে এখনো তদন্ত চলছে সেটা বুঝতে পারছিলাম। একদিন দুপুরে খাওয়ার সময় বৌঠান নিখিলেশকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার বলো তো তোমার? নতুন কোনো কেস হাতে নিয়েছো নাকি? সারাদিন বাড়ির বাইরে কাটাচ্ছো, দেরি করে ফিরছো, কি ব্যাপারটা কি তোমার? এক ভদ্রলোক যে গ্রাম থেকে শহরে এসে মারা গেছেন সেটা সত্য। তাকে যে লোকটি আশ্রয় দিয়েছিল সেই লোকটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি শহরে আরও একজন খুন হয়েছে। সবকটার মধ্যেই কোনো একটা সম্পর্ক আছে বলেই আমার মনে হচ্ছে, আর সেটাই আমি খোঁজার চেষ্টা করে চলেছি। আরও একটা খুন হওয়ার ব্যাপারটা নতুন ছিল। উমা, সে কি? আবার একটা খুন? এই কোথায় হয়েছে? মানে আগের মতন নাকি? আগের মতো না। প্রথমে মাথায় আঘাত করা হয়েছে, তারপর ছুরি দিয়ে গলার নলি কেটে হত্যা করা হয়েছে। তবে কেন জানি না মনে হচ্ছে এই তিনটে ঘটনার মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। একটা সূত্র পার্থ, একটা সূত্র আমি খুঁজে বার করতে পারছি না। পেলেই হয়তো। না পার্থ, আমি বুঝতে পারছিলাম যে কেসটা ভেতরে ভেতরে আমাকে ক্রমশ এই অধৈর্য করে দিচ্ছে। আর হব নাই বা কেন বলো তো? প্রথমে একটা খুন, তারপরে আর একটা অপহরণ। যদিও ওটা অপহরণ বলেই আমার মনে হচ্ছে। তারপরে আবার আরেকটা খুন। এই সব কিছুর মধ্যে পুলিশ আর আমি যে কী হারে নাজেহাল হচ্ছি সেটা একমাত্র আমিই বুঝতে পারছি। তবে আমার কিন্তু বারবার মনে হচ্ছিল ভদ্রলোক যে কথাটা আমাকে সেদিন বলতে এসেছিলেন সেটাই আসল কারণ। সেটা জানতে পারলে সবটাই জানা হয়ে যেত, কিন্তু সেটা জানার তো আর এখন কোনো উপায় নেই। তবে উপায়টা কি সেটাই না আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোমার কি মনে হয়? নিখিলেশ, আমি আর দাসবাবু একদিন সকালে বেরিয়ে গিয়ে পৌঁছলাম সেই ঠিকানায় যেখানে হরিহর থাকত। তার থাকার জায়গাটা একটু ভেতর দিকে। একটা ছোট্ট খুপ্পি ঘরের মতন ঘর রয়েছে। ভাড়ার ঘরগুলো যেমন হয় আর কি, পাশাপাশি বেশ কয়েকটা একই ধরনের ঘর, আর এই সমস্ত ঘরই বোধহয় ভাড়া দেওয়া হয়। তেমনই একটা ঘরের কাছে গিয়ে নিখিলেশ দরজায় কড়া নাড়ল। ঘরের ভেতর থেকে একজন বেরিয়ে আসতে নিখিলেশ বলল, আচ্ছা, হরিহর সেন নামে কি আপনি কাউকে চিনতেন? লোকটা একবার নিখিলেশের দিকে আর একবার দাসবাবুর দিকে তাকালো। কারণ দাসবাবুর পরনে পুলিশের পোশাক, সেটা দেখেই বোধহয় একটু ইতস্তত করে বললেন, কেন বলুন তো? আপনারা কি পুলিশের লোক? হ্যাঁ, পুলিশের লোক। দুটো খুন হয়েছে, সেই ব্যাপারে আপনি যা যা জানেন এখন সেটা বলুন। দেখুন, হরিহরের ব্যাপারে তো আমি তেমন কিছু জানি না। তবে হ্যাঁ, ওই ঘরটা এসে থাকতো আর চটকলে কাজ করতো। মাঝে মাঝে কথাবার্তা হতো, তবে খুব একটা নয়। এই হরিহর লোকটা ঠিক কেমন ছিল? মানে তাকে দেখে বা তার কাজকর্মে এমন কখনো কি মনে হয়েছে যে সে কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকতে পারে? লোকটা বেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তেমন কিছুই তো কখনো মনে হয়নি। তবে মাঝখানে ওর বেশ কিছু টাকা হয়েছিল বলে মনে হয়েছিল আমার। এদিক ওদিক অনেক টাকা খরচ করতো। তবে কোথা থেকে টাকা পেত সেইটা আমাদের কাউকে বলেনি।
চটকলে কাজ করে তো আর ওর কাছে এত টাকা হওয়ার কথা নয়। এর মধ্যে ওর সাথে দেখা করতে কেউ কি এসেছিল, বা কেউ কি থাকতে এসেছিল এখানে? হ্যাঁ, তো কাছে থাকতেই এসেছিল। তার সাথে আমার একদিন কথা হয়েছিল বটে। আসলে হরিহর চটকলে চলে গেলে লোকটা ঘরেই থাকতো, ঘর থেকে বের হতে চাইতো না। সত্যি বলতে যেন ভয় পেত। তার সাথে ঠিক কি কথা হয়েছিল? বাড়ির ব্যাপারে না অন্য কোনো ব্যাপারে কিছু বলেছিল? আমাকে কিছুই বলেনি, তবে একটা ব্যাপার ছিল। লোকটা যেন সারাক্ষণ ভয় পেত, ভয়ে ঘরের মধ্যেই থাকতো, ঘর থেকে বাইরে বেরোতো না। আমি একদিন কি একটা দরকারে যেন হরিহরকে ডাকার জন্য ঘরে গিয়েছিলাম। তখন লোকটা আমাকে দেখে প্রায় আঁতকে উঠেছিল। তারপর যখন বুঝতে পেরেছিলেন যে পাশেই থাকি, তখন আর কিছু বলেননি। কিন্তু এমন একজন শক্ত সমর্থ মানুষ এত ভয় পায়, দেখুন সেইটা আমি কিছুতেই বুঝে উঠতে পারতাম না। লোকটা পাগল হলেও হতে পারে। আর শেষবার আপনি হরিহরকে কবে দেখেছেন? এই ব্যাপারে লোকটা নিশ্চিতভাবে তেমন কিছুই বলতে পারল না। তবে এটা বলল যে লোক মুখে শুনেছে হরিহরকে নাকি পাওয়া যাচ্ছে না, আর আগের ওই লোকটাও নাকি খুন হয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যে যে আরও একজন খুন হয়েছিল, সে ব্যাপারে আমরা কখনো কিছুই জানতে পারছিলাম না। হরিহরের ঘর সার্চ করা হলো। হরিহরের ঘরের চাবি পুলিশের জিম্মাতেই থাকত। তবে হরিহরের ঘর সার্চ করে তেমন কিছুই না পাওয়া গেলেও বোধহয় সেই আগের ভদ্রলোকের একটা ব্যাগ পাওয়া গিয়েছিল। তা থেকে শুধু জামা কাপড়, ট্রেনের টিকিট আর কিছু জিনিসপত্র ছিল। আর সেই সব কিছুর মধ্যে ছিল একটা ডায়েরি। আসলে ডায়েরি নয়, একটা ছোট্ট খাতা বলা যেতে পারে। নিখিলেশ সেটা নিজের জিম্মায় নিয়ে সেদিনের মতন হরিহরের বাড়ি থেকে আমরা ফিরে এলাম। সেদিন ঘরে বসে নিখিলেশের সাথে কেসের ব্যাপারে আলোচনা করছি, এমন সময় নিখিলেশকে বললাম, নিখিলেশ, এই তৃতীয় যে ভদ্রলোক মারা গেছেন তার ব্যাপারে কোনো খোঁজখবর পেয়েছ? একটা কথা জানা গেছে পার্থ, সেই ভদ্রলোক কিন্তু হরিহরের সাথে ওই চটকলেই কাজ করত। তবে হরিহর ছিল একজন কর্মচারী, স্থানীয়। কিন্তু যে লোকটি মারা গেছে পরে, সে কিন্তু কর্মচারী স্থানীয় কেউ ছিল না। সে ওই কারখানায় একটু উচ্চ পদেই কাজ করত। আচ্ছা, তাহলে হরিহর নিজেও তাহলে মারা গেছে, এমনটাই কি তুমি অনুমান করছো? যতদূর মনে হচ্ছে, হরিহর মারা গেলে তার মৃতদেহটা তো অন্তত খুঁজে পাওয়াই যেত। যেখানে দুটো খুন হওয়ার পরে দুটো মৃতদেহ পাওয়া গেছে, সেখানে আরেকটা তো পাওয়া যেতই। তাহলে তুমি কি অনুমান করছো হরিহরকে কি কেউ আটকে রেখেছে? কিন্তু সেটাই যদি হয়, তাহলে তাকে আটকে রেখে কে কি করতে চাইছে? শক্ত একটা কোনো মোটিভ রয়েছে। প্রথমে সেই ভদ্রলোকের মৃত্যু, তারপর হরিহরের অপহরণ, তারপর আরেকজনের মৃত্যু। এই তিনটের মধ্যে কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। কিন্তু আমি মেনে নিচ্ছি যে হরিহর আর সেই ভদ্রলোক এই শহরেই থাকেন, তাই তাদের মৃত্যু কিংবা অপহরণের মধ্যে একটা সম্পর্ক আছে। তবে ওই প্রথম ভদ্রলোক, সে তো এই শহরে নামমাত্র কয়েকদিন আগে এসেছেন। তাহলে? নিখিলেশ হঠাৎ করে প্রসঙ্গ বদলে নিয়ে বলল, মাসখানেক আগে থেকে এই হরিহরের কাছে এত টাকাই বা আসতে শুরু করলো কোথা থেকে? আর প্রথম ভদ্রলোক আমাদের কোন কথাটাই বা বলতে এসেছিলেন? এই দুটো প্রশ্নের উত্তর পেলেই কিন্তু আমাদের কেসটা সহজ হয়ে যাবে। এই মুহূর্তে তাহলে তোমার তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে? দুটো রাস্তা রয়েছে পার্থ। এক, যদি হরিহরকে খুঁজে বার করা যায়, তাহলে তার কাছ থেকে সমস্তটাই জানা যাবে। আর যদি সেটা না হয়, তাহলে খুঁজে বার করতে হবে যে হরিহর আর ওই প্রথম ভদ্রলোক এবং দ্বিতীয় ভদ্রলোকের মধ্যে আসল সম্পর্কটা কোথায়। কি কি কারণে তাদের উপর কেউ বা কেনই বা আক্রমণ করতে চাইবে। নিখিলেশের কথাটা শুনে আমার হঠাৎ করে মনে পড়ে গেল প্রথম দিনের দেখা সেই দ্বিতীয় ভদ্রলোকটিকে, যিনি প্রথম ভদ্রলোকের পিছু পিছু যাচ্ছিলেন। সে কথা নিখিলেশকে বলতে নিখিলেশ বলল, তিনি হয়তো অনুমান করতে পেরেছিলেন তার পেছনে কেউ লেগেছে, কিন্তু কেন? আসল রহস্যটাই বা কোথায় রয়েছে? নসিবপুর গ্রামে নাকি আমাদের এই কলকাতা শহরের বুকে?
নিখিলেশের শেষের কথাটাই বোধ হয় একটা খোলা প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা যে কি হবে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। একবার মনে হচ্ছিল হরিহর বোধহয় আর বেঁচে নেই, তার মৃতদেহটা হয়তো খুনি লুকিয়ে রেখেছে, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া প্রথম ভদ্রলোক আর দ্বিতীয় ভদ্রলোকের খুনের ধরনটা আলাদা, সেক্ষেত্রে দুটো কাজ যে কোনো একজন করেছে তাও ধারণা করা যায় না। এসবের মাঝে নিখিলেশ ঠিক করল সেই দ্বিতীয় ভদ্রলোকের বাড়ির লোকের সাথে একবার কথা বলতে যাবে। পরদিন সকালে আমরা গিয়ে পৌঁছলাম সেই ভদ্রলোকের বাড়িতে। তার নাম অভিনাশ সামন্ত। জুটের কারখানায় তিনি একজন সুপারভাইজারের কাজ করেন। তার স্ত্রী আমাদের তার ঘরে বসালেন। আমি আর নিখিলেশ গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিখিলেশ বলল, দেখুন, এই মুহূর্তে আপনার মানসিক অবস্থা ভালো নয় সেটা আমি জানি, তবে এখনই কয়েকটা ব্যাপার জানতে পারলে আপনার স্বামীর খুনিকে আমরা সহজেই ধরতে পারবো। ভদ্রমহিলা উদাস দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বেশ নিখিলেশবাবু, বলুন আপনি কি জানতে চান। আমার স্বামীর খুনি যদি তাতে ধরা পড়ে তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। যে এমন কাজ করেছে তাকে শাস্তি দিতেই হবে নিখিলেশবাবু। যেদিন উনি মারা যান তার আগে, মানে 2-1 দিনের মধ্যে কি ওনার মধ্যে কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছিলেন? উনি একটু চাপা মানুষ, সব কিছু খুলে বলতে চান না সব বিষয়। তাই তেমন যদি কিছু হয়েও থাকে তাহলে সেটা আমার জানা সম্ভব নয়। তিনি বলেছেন যে সে কথা আমি বলছি না, তবে তার হাব ভাব কিংবা তাকে দেখে কি কিছু মনে হয়েছিল আপনার? সে ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না নিখিলেশবাবু। তবে হ্যাঁ, তার কয়েকদিন আগেই আমায় একটা কথা একদিন বলেছিলেন। কারখানায় নাকি কিছু একটা খারাপ কাজ হচ্ছে, মানে কেউ বা কারা যেন কারখানার ক্ষতি করার চেষ্টা করছে। এমনকি কারখানা থেকে অনেক কিছু চুরি যাওয়ার ব্যাপারেও তিনি বলেছিলেন। তবে আমি যখন তাকে সেই ব্যাপারে প্রশ্ন করি সে আমাকে কিছুই বলে না, শুধু জানায় যে সময় হলেই সব ঠিক হয়ে যাবে। এই কারখানা চুরির ব্যাপারটা বা এসব নিয়ে তিনি কি কাউকে সন্দেহ করেন বলে আপনাকে জানিয়েছিলেন? না নিখিলেশবাবু, আমি তো আগেই আপনাকে বলেছি যে উনি সব কিছু আমাকে বলতেন না। উনি একটু চাপা স্বভাবের। তবে এ ব্যাপারে যদি কেউ জেনে থাকে সেটা একমাত্র সমরেশবাবু। সমরেশবাবু ওনার খুব ভালো বন্ধু, আর তিনি ওই একই কাজ করেন। তাই আপনারা যদি তার সাথে দেখা করেন তাহলে আমার মনে হয় কিছু জানতে পারবেন। ভদ্রলোকের নাম কি বললেন? সমরেশবাবু, তাই তো? উনি কি আপনার স্বামীর মতোই সুপারভাইজার? মহিলা নিখিলেশের কথায় মাথা নাড়াতে আমরা আরেকটু পরেই সেখান থেকে বেরিয়ে এলাম। আমি বললাম, আচ্ছা নিখিলেশ, এই সব কিছুর সাথে কিন্তু ওই চটকলের একটা সম্পর্ক রয়েছে। এই আমার মনে হয় ওই চটকলের কারখানা বোধ হয় আমাদের এই কেসে কিছু সাহায্য করলেও করতে পারে। নিখিলেশ আমার দিকে তাকালো না, সামনের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসতে হাসতে বলল, দেখা যাক, তবে আজ আর নয়, কাল সকালে আমরা ওই কারখানায় যাব। আজ তার বদলে একবার থানায় গিয়ে দাসবাবুর সাথে কথা বলা দরকার। তিনি কিছু জানতে পারলেন কিনা সেটাও তো জানা উচিত। দাসবাবুর কাছ থেকে নতুন তথ্য তেমন কিছুই জানা গেল না। তবে নিখিলেশ আর দাসবাবু মিলে পরিকল্পনা করলেন যে তারা কাল সকালে ওই চটকলের কারখানায় যাবেন। সঙ্গে পুলিশ থাকলে বোধহয় সুবিধে হবে। এটা ভেবে দাসবাবু এই কথা বলেছিলেন, কিন্তু নিখিলেশ সে কথাটা সম্পূর্ণভাবে অস্বীকার করে দিল। তাই আমি আর নিখিলেশ যাব সেটাই ঠিক হয়ে রইল। পরদিন সকালে সময় মতন আমি আর নিখিলেশ সে কারখানায় গিয়ে উপস্থিত হলাম। তবে একটা গোটা কারখানায় সমরেশবাবুকে খুঁজে বার করা সহজ ব্যাপার নয়। তাই সোজা দারোয়ানের কাছে পুলিশের কথা বলতেই দারোয়ান আমাদের ভেতরে ঢুকতে দিয়ে দিল। তারপর অফিস ঘরে গিয়ে অফিসের ম্যানেজারের ঘরে ঢুকে নিখিলেশ বলল, নমস্কার,
আমরা থানা থেকে আসছি। আপনাদের একজন কর্মচারীর ব্যাপারে আমাদের কয়েকটা তথ্য জানা খুবই প্রয়োজন। ম্যানেজার আমাদের বসতে দিয়ে একটু অবাক চোখে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আর আপনাদের কাছে পুলিশের আইডেন্টিটির কার্ড রয়েছে? তা না হলে কিন্তু আমি আপনাদের কোনো তথ্য দিতে পারবো না। দেখুন, ব্যাপারটা একটু সিরিয়াস। আমি চাইলে পুলিশ নিয়ে এসে আপনাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতেই পারি, কিন্তু তাতে আমার খুব একটা অসুবিধা হবে না। আসলে আমার নাম নিখিলেশ বক্সি, আর উনি হলেন আমার বন্ধু। আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে। নিখিলেশের কথা শেষ হওয়ার আগেই ম্যানেজার বাবুর দুটো চোখ যেন উজ্জ্বল হয়ে উঠল। তিনি একটু উত্তেজিত হয়ে বললেন, সে কি কথা মশাই, আপনি তাহলে সেই স্বনামধন্য গোয়েন্দা নিখিলেশ বক্সি? আমায় ক্ষমা করবেন, আসলে বুঝতেই পারছেন কারখানার ব্যাপারে কোনো তথ্য বাইরের কাউকে দেওয়া সম্ভব নয়। আমায় তো এখানে চাকরি করতে হয়। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি আমাদের যত মূল্যবান তথ্য দেবেন সেগুলো আর কেউই জানতে পারবে না। নিখিলেশ বক্সি, এই নামটাতেই যে মাঝে মাঝে ম্যাজিকের মতন কাজ হয় সেটা আরও একবার দেখতে পেলাম নিজের চোখে। ম্যানেজার বাবু আমাদের জন্য চা আনতে পাঠালেন। চায়ের কাপ নিয়ে আমরা বসে আছি, এমন সময় ম্যানেজার বাবু বললেন, ঠিক কোন ব্যাপারে আপনি জানতে চাইছেন বলুন তো? আপনাদের কারখানার একজন কর্মচারী, তার নাম হরিহর। তিনি বেশ কিছুদিন আগে থেকে সম্ভবত অপহরণ হয়েছেন, আর তারপরই অবিনাশ সামন্ত নামে একজনের খুনও হয়েছে। এই দুজনের ব্যাপারেই আমি তদন্ত করতে চাই। আর এই ব্যাপারে আপনাদের কারখানার একজন কর্মচারী, তার নাম যদ্দূর সম্ভবত ওই সমরেশ, তবে তার পদবি ঠিক আমার জানা নেই। আমি তার সাথেও একবার কথা বলতে চাই। দেখুন নিখিলেশবাবু, আমাদের কারখানার প্রায় সকলকে আমার মোটামুটিভাবে চিনে রাখতে হয়, আর হরিহর বেশ কাজের লোক, তাই আমি তাকে ভালোভাবেই চিনি। তবে বেশ কয়েকদিন ধরে সে কারখানায় আসছে না। আর অবিনাশবাবুর ব্যাপারটা তো আমি নিজেও শুনেছি। এ ব্যাপারে কি আপনি কাউকে সন্দেহ করছেন? সমরেশবাবুর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। আপনি যদি আমায় কোনো সাহায্য করতে পারেন। অন্তত এখনো পর্যন্ত তো আমি এই কেসে কিছুই বুঝে উঠতে পারিনি। ম্যানেজার বাবু নিজে উদ্যোগ নিয়ে সমরেশবাবুকে অফিস ঘরে নিয়ে এলেন। তারপর সমরেশবাবু আমাদের পাশের চেয়ারে বসতেই নিখিলেশের সাথে পরিচয় করিয়ে দিয়ে ম্যানেজারবাবু বললেন, ইনি সমরেশবাবু। আপনার যা প্রশ্ন করার আপনি এনাকেই করতে পারেন। তাহলে সোজাসুজি আসল কথাতেই আসি সমরেশবাবু। অবিনাশবাবুর এর মধ্যে কি কোনো রকম পরিবর্তন আপনি কি লক্ষ্য করেছিলেন? মানে আপনার কি কিছু মনে হয়েছিল? সমরেশবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি একবার ম্যানেজার বাবুর দিকে তাকালেন, তারপর নিখিলেশের দিকে তাকিয়ে বললেন, ওরা ওরা জানতে পারলে আমায় মেরে ফেলবে। আমায় মেরে ফেলবে নিখিলেশবাবু। সমরেশবাবুর ভয়ার্ত মুখে বলা কথাগুলো শুনে আমরা তিনজনেই কেমন জানি চমকে উঠলাম। নিখিলেশ তাকে আশ্বস্ত করে বলল, অধমের নাম নিখিলেশ বক্সি। আমি থাকতে আপনার কোনো ক্ষতিই হবে না, এটুকু আমি আপনাকে নিশ্চিতভাবেই বলতে পারি। এখন আপনি আমাদের সবটা খুলে বলতে পারেন। আমাদের বাড়ির সামনে যে ভদ্রলোককে দেখা গিয়েছিল তার নাম এতক্ষণে জানা গেল সুবিমল সেন। ভদ্রলোকের নিখিলেশের কাছে আসার দিনটাতে যদি নিখিলেশ বাড়িতেই থাকতো তাহলে বোধহয় কেসটা অন্যভাবে শেষ হতো। হয়তো সেই ভদ্রলোক নিজেও মারা যেতেন না, আর তার সাথে মারা যেতেন না অবিনাশবাবু। প্রত্যেকটা ঘটনা যেমন একটা মোটিভ থাকে, তেমন প্রত্যেকটা ঘটনা একটার সাথে একটা জড়িতও থাকে। তার মধ্যে থেকে একটা ঘটনা না ঘটলে অন্য ঘটনাগুলো কখনোই ঘটতো না। সেখানে আমাদের কিছুই করার থাকে না পার্থ। আর আমাদের তো শুধু সত্য অনুসন্ধান করে যেতেই হবে। সমরেশবাবু আমাদেরকে জানিয়েছিলেন গোটা ব্যাপারটার অনেকটাই, আর তার কথা অনুসরণ করে পুলিশের সাহায্যে আমরা সেই কারখানার ইউনিয়ন দলের কয়েকজন লোকের আস্তানায় লুকিয়ে রাখা হরিহরকে উদ্ধার করতে পেরেছিলাম। তার অবস্থা বলার মতন ছিল না। তার গোটা শরীরে আঘাতের চিহ্ন, তার উপর যে প্রচণ্ড অত্যাচার করা হয়েছিল তা বোঝা যায়। গোটা দলটাই ধরা পড়েছিল। তাদের দলে ছিল মোট 4 জন। তাদের মধ্যে একজনকে আমি দেখেছিলাম, যাকে সেদিন আমাদের বাড়ির সামনে ওই সুবিমল বাবুর পিছু পিছু যেতে দেখেছিলাম। সমস্ত কিছু শেষ হয়ে যখন হরিহরকে উদ্ধার করা হলো
তখন হরিহর নিখিলেশের হাত চেপে ধরে বলেছিল, নিখিলেশ বাবু, আমার জন্য আমার বন্ধু সুবিমল মারা গেছে। আমার অপরাধ আমি কোথায় রাখবো বলুন তো? এই অপরাধ কোথায় রাখবো আমি? দেখুন হরিহরবাবু, আপনি যা অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে আইনই দেবে, তবে সেটা খুব বেশি হবে বলে আমার মনে হয় না। তবে এই যে আপনার জন্য আপনার বন্ধু মারা গেছে, এই প্রায়শ্চিত্ত আপনাকে কিন্তু গোটা জীবন ধরেই করে যেতে হবে। হরিহরবাবু নিখিলেশের হাত চেপে ধরেই কেঁদে ফেলেছিলেন। গোটা কেসটা গুছিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এতদিন ধরে চলতে থাকা কেসটার সমাধান একরকম হয়েই গেল। সেদিন দুপুরে খাবার টেবিলে বসে নিখিলেশ বলল, আচ্ছা পার্থ, তোমার কি একবারও সন্দেহ হয়েছিল যে এই সব কিছুর পেছনে হরিহর কোনোভাবে রয়েছে? আচ্ছা, তোমার মনে আছে নিখিলেশ, হরিহর বাবুর বাড়িতে আমরা যখন গিয়েছিলাম তখন সেই লোকটা আমাদের বলেছিল যে হরিহর মাঝখানে বেশ কিছুদিন কোথা থেকে যেন টাকা পাচ্ছে। তখন আমার মনে হয়েছিল কোনোভাবে হরিহর কোনো ভুল কাজের সঙ্গে জড়িয়েছে, কিন্তু সেটা যে এরকম হবে সেটা বুঝতে পারিনি। তবে সুবিমল বাবু বোধহয় যেন শহরে না এলেই ভালো করতেন। তিনি এখানে আসার পরেই এসব ব্যাপারে জড়িয়ে পড়লেন, আর তার মৃত্যুও হলো। না, ব্যাপারটা খুব একটা ভালো হলো না নিখিলেশ। আচ্ছা, কিন্তু তুমি হরিহরকে কিভাবে সন্দেহ করলে? প্রথম যেদিন সুবিমলবাবু আমাদের বাড়িতে এসেছিলেন এবং তোমার কাছে আমার কথা বলেছিলেন, তারপরে তিনি এখান থেকে চলেও গিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন যে তিনি গ্রাম থেকে শহরে এসেছেন, অথচ তার কাছে কিন্তু কোনো ব্যাগপত্রও ছিল না। তিনি কোনো একটা কারণে মিথ্যে কথাই বলেছিলেন, কারণ তিনি চাইছিলেন না ব্যাপারটার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে। আর সেই কারণে তিনি হয়তো আমার কাছে এসেছিলেন সাহায্যের জন্য। তারপর তিনি এখান থেকে ফিরে যান, আর তার পরের দিন কিন্তু তিনি আমার কাছে আর আসেননি। অথচ তার কাছে আমার ঠিকানাও রয়েছে, তিনি আমার বাড়িও চেনেন, আর তারপরও তিনি গোটা 2 দিন আমার বাড়িতে এলেন নাই বা কেন? আমি বুঝতে পেরেছিলাম তাকে কেউ আমার কাছে আসতে বারণ করেছে। আমার মনে হয় হরিহর তাকে ভয় দেখিয়েছিল কোনোভাবে। যদি আমার কাছে তিনি আসেন তাহলে গোটা ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তাদের জীবন সংশয় হয়ে যাবে। তবে এর মধ্যেই বোধহয় হরিহর টাকাটা চুরি করেছিল, কিংবা হরিহর আর সুবিমল মিলেই টাকাটা সরিয়ে অন্য কোথাও রেখেছিল, আর সেই কারণেই হয়তো সুবিমলকে মরতে হয়। আর তাকে মেরে হরিহরকে ভয় দেখিয়ে টাকাটা উদ্ধার করার চেষ্টা চলে। তবে আসল সমস্যা হয়েছিল টাকাটা রেখে, তাই হরিহর সেটা জানতো না। আর আমার মনে হয় হরিহর অপহরণ হওয়ার আগে কোনোভাবে গোটা ব্যাপারটা অবিনাশবাবুকে জানিয়েছিল, আর সেই কারণেই হয়তো অবিনাশবাবুকেও খুন হতে হলো। তবে সমরেশবাবু যদি আমাদের ব্যাপারটা না জানাতেন তাহলে হয়তো এত সহজে সবাইকে ধরা যেত না। এই টাকাটা আসলে কিসের বলো তো? ওই 4 জনের দল কারখানা থেকে জিনিসপত্র সরিয়ে সেগুলো বাইরে বিক্রি করে টাকা নিয়ে আসতো। আমার মনে হয় হরিহর এই কাজের মধ্যেই ছিল। তবে সুবিমলের কথায় সে হয়তো কাজ থেকে সরে আসতে চেয়েছিল, কিংবা সুবিমলকে ওই কারখানায় কাজ দিতে নিয়ে গিয়ে সুবিমলকে সব কিছু খুলেই বলে বসে ফেলেছিল। ভেবেছিল সুবিমল হয়তো তাকে সাহায্যই করবে, কিন্তু উল্টে সুবিমল তাকে বারণ করে এই সমস্ত কাজ করতে। আর তখনই সে এবং তার দলের সবাই ভয় পেয়ে যায়, আর তখন থেকেই সুবিমলকে তারা অনুসরণ করতে থাকে। ঠিক সেই কারণেই আমাদের বাড়ির কাছ থেকে যাওয়ার সময় তুমি একজনকে দেখেছিলে তাকে অনুসরণ করতে, আর তারপর তো তার খুনটাই হয়ে গেল। খুন হওয়ার পরেই বোধহয় হরিহর ভয় পেয়েছিল। তবে তাকে আটকে রেখে টাকাটা উদ্ধার করার চেষ্টা ওরা করেও যখন পারেনি, তখন ওরা নতুন করে ভয় পেতে শুরু করে। সেই কারণেই ওরা অবিনাশবাবুকেও খুনটা করে বসে। কিন্তু টাকাটা এখন কোথায় আছে? টাকাটা আছে হরিহরের বাড়িতেই। হরিহরের বাড়িতে খাটের তলায় একটা প্লাস্টিকের ড্রাম রয়েছে, তার মধ্যেই যতদূর সম্ভব আমার মনে হয় টাকাটা রয়েছে। কারণ সুবিমলবাবু তার ডায়েরিতে একটা ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, তার খাতাটা পড়ে কিন্তু আমি সেটাই জানতে পেরেছি। সুবিমলবাবু গ্রামের লোক হলেও পড়াশুনো সামান্য জানতেন, অন্তত লিখতে পড়তে পারতেন, আর সেটাই সাহায্য করেছে তার খাতাটা পড়েই আমাকে। আচ্ছা, এটাও তো হতে পারে যে সুবিমল বাবুর মৃত্যুর পরে হরিহর বাবু ভয় পেয়ে সমস্ত কথা পুলিশকে জানিয়ে দিল।
আর তাই তাকে আটকে রাখা হয়েছিল। তার সাথে টাকার ব্যাপারটাও রয়েছে, তাই তাকে খুনও করা হয়নি। হতেই পারে পার্থ, তবে হরিহরবাবু অনেকদিন ধরে ওদের সাথে কাজ করে চলেছেন, তাই হঠাৎ করে তিনি দল ছেড়ে দিয়ে পুলিশকে জানানোর কথা ভাববেনই না। তিনি হয়তো টাকাটা কোথায় রয়েছে সে ব্যাপারে কিছুই বলতে চাননি। আবার এমনও হতে পারে তিনি হয়তো জানতেনই না যে টাকাটা কোথায় রয়েছে, বা টাকাটা যে তার কাছেই সুবিমলবাবু সরিয়ে লুকিয়ে রেখেছিলেন সেটা হয়তো উনি জানতেনই না। তবে যাই হোক না কেন, অপরাধীরা ধরা পড়েছে পার্থ, তারা শাস্তি পাবে এতেই আমি নিশ্চিন্ত। ঠিক সেই সময় রামু এসে ঘরে ঢুকলো, তারপর বলল, দাদাবাবু, এই একজন আপনার জন্য একটা চিঠি দিয়ে গেল। পার্থ, চিঠিটা পড়ে দেখো। হ্যাঁ, একটা তদন্ত শেষ না হতে হতেই কিন্তু আমাদের হাতে আরেকটা তদন্ত এসে পড়েছে। তুমি বলছিলে না আগের মাসেই যে আমাদের হাতে একটাও কেস নেই? তাই বোধহয় এত বাড়াবাড়ি। কথাটা বলে নিখিলেশ হেসে ফেলল। আমি চিঠিটা খুলে মুখের সামনে তুলে ধরেছি, এমন সময় বৌঠান ঘরে ঢুকে বলল, রামুকে চা আনতে অনেকক্ষণ আগে বাইরে পাঠিয়েছি, কিন্তু এখনও তো এলো না। তুমি কি একবার গিয়ে দেখবে? সকাল থেকেই রামুর সামান্য জ্বর, আমার বড্ড চিন্তা হচ্ছে। বৌঠানের কথায় আমরা বেরিয়ে পড়লাম, আর বের হতেই দেখলাম রামু আসছে আর একজন ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে। আমি আর নিখিলেশ মুখ চাওয়াচাই করতে নিখিলেশ বলল, ইনি আবার কে পার্থ? তুমি যেখানে আমিও সেই তিমিরেই। দেখো আবার কোনো নতুন মক্কেল নাকি? নিখিলেশ হাসল, আমিও সামনের দিকে তাকিয়ে আরও একবার হেসে উঠলাম। ভদ্রলোক কিন্তু সোজাসুজি আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর নিখিলেশের দিকে তাকিয়ে নমস্কার করে বললেন, নমস্কার নিখিলেশবাবু, একটা বিশেষ প্রয়োজনে আমি আপনার কাছে এসেছি। আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? অবশ্যই কথা বলা যাবে, কিন্তু আচ্ছা, আগে আপনি আসুন, বাড়ির ভেতরে আসুন। কথাটা বলে নিখিলেশ আর আমি ভদ্রলোককে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ভদ্রলোক আমাদের সামনের চেয়ারে বসে কিছুক্ষণ ইতস্তত করে প্রথম যে কথাটা বললেন সেটা হলো, নিখিলেশবাবু, বড় বিপদে পড়েছি। আপনি ছাড়া আমায় বিপদ থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ সিরিজের গল্প জোড়া খুনের রহস্য। আজকের গল্প পাঠে ও পার্থর চরিত্রে সৌভিক, অন্যান্য চরিত্রে সৌরভ রায়, সৌরভ সাহা, মৌমিতা, শুভজিৎ এবং নীল, আর গল্পের সূত্রধার ও নিখিলেশের ভূমিকায় আমি বোবাই। শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস থেকে মৌমিতা, প্রচ্ছদ অলঙ্করণে বুবাই সাহা। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।